মনসামঙ্গল কাব্যে চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরকে সাপে কামড়ানোর ঘটনা আমরা সবাই শুনেছি। সাপে কামড়ানোর পরে বেহুলা তার স্বামীকে বাঁচানোর জন্য একটা ছোট ডিঙি নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিল। নৌকা এসে থামে এক গ্রামে, যেখানে বৈদ্য অর্থাৎ ডাক্তারদের বাস। ডাক্তারদের যথাসাধ্য চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি লক্ষিন্দরকে। এই জায়গাটির বর্তমান নাম বৈদ্যপুর, যা পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত। পুরাণের পাশাপাশি বাংলার ইতিহাসেও বৈদ্যপুরের বেশ কিছু অবদান রয়েছে। বৈদ্যপুরের ইতিহাস সমৃদ্ধ হয় 17 শতকের শেষের দিকে নন্দী পরিবারের ব্যবসা ও সমৃদ্ধির কারণে। এর সবথেকে উল্লেখযোগ্য স্থাপত্য হল 16 শতকে বানানো জোড়া দেউল। এছাড়া নন্দী পরিবারের মন্দির ও দুর্গা দালান এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তোলে। চলুন আজ আমরা বৈদ্যপুরের বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখব, সাথে রাখাল রাজা মন্দির। আমাদের আজকের প্রথম হল্ট আজাদিন ধাবা। এখানে কিছু ব্রেকফাস্ট করে আমরা প্রথমে যাব রাখাল রাজা মন্দির। টেস্ট কেমন? ভালো খেতে? না না, গ্রামের রাস্তা ধরে আমরা এসে পৌঁছলাম রাখাল রাজা মন্দির। কথিত আছে এই মন্দিরটা তৈরি হয়েছিল 16 শতকে। কাটোয়ার খট্টগ্রামের বাসিন্দা রামকানু গোস্বামী ছিলেন গোপীনাথের পরম ভক্ত। সেখানে এক শূদ্র ব্যক্তিকে দীক্ষা দেওয়ার অপরাধে স্ত্রীকে নিয়ে তাকে গ্রাম ছাড়া হতে হয়। এরপর তিনি বর্তমানে গোপালদাসপুরে এসে হাজির হন। সেখানে দেওয়ানজি নামে এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় রামকানুর। তখন দেওয়ানজি রামকানুকে কিছু জমি দান করেন এবং কালক্রমে রামকানুর 3টে সন্তান হয়, নিমাইচাঁদ, বলদেব ও ছোট ছেলে রাখাল। একদিন রামকানু পুজো করার জন্য ফুল তুলতে গিয়েছিলেন। গিয়ে দেখেন মাধবী গাছের ফুল নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, অন্য কোনো গাছে একটাও ফুল ফোটেনি। ফুল না পেয়ে তিনি প্রচণ্ড রেগে যান এবং মাধবী গাছের ফুল নষ্ট হওয়ার কথা ছেলেদের কাছে জানতে চাইলে কোনো সদুত্তর পাননি। তাতে বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠেন রামকানু। ক্ষোভে রামকানু অভিশাপ দেন যে তার ফুল গাছ নষ্ট করেছে 3 দিনের মধ্যে তার মৃত্যু হবে। পরের দিনই সকালে রাখাল অসুস্থ হয়ে পড়ে। রামকানু নিজের ভুল বুঝতে পেরে গোপীনাথের শরণাপন্ন হন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আগামী 3 দিনের মধ্যেই রাখালের মৃত্যু হয়। পুত্রশোকে রামকানুবাবু বৃন্দাবন যাত্রা করেন। যাত্রার মাঝে ক্লান্ত হয়ে পথে কদম গাছের নিচে ঘুমিয়ে পড়েন রামকানু। সেই সময় স্বপ্নাদেশে শ্রীকৃষ্ণ তাকে জানিয়েছিলেন তিনি যেন বৃন্দাবনের উদ্দেশ্যে না গিয়ে গৃহে ফিরে যান এবং জঙ্গলের ভেতর পুষ্করিণীর মধ্যে একটা নিম কাঠ ভাসছে, সেটা তুলে নিয়ে শ্রীকৃষ্ণের মন্দির এবং বিগ্রহ প্রতিষ্ঠা করেন। আর এই মন্দিরেই শ্রীকৃষ্ণ রাখাল রাজা নামে পূজিত হন। এরপর থেকে আজও এই মন্দিরে চলে নিত্য পুজো। রাখাল রাজার সঙ্গে এই মন্দিরে রয়েছে গোপীনাথের বিগ্রহ, যা গোস্বামীদের পারিবারিক বিগ্রহ বলে মনে করা হয়। বৃন্দাবনের নিধিবনের মতো এখানেও সূর্যাস্তের পর এই মন্দিরে প্রবেশ নিষেধ। লোকমুখে শোনা যায় নিধিবনে যেমন রাত হলে রাসলীলায় মাতেন কৃষ্ণ, ঠিক তেমনই সূর্যাস্তের পর এখানে ধেনুদের নিয়ে চড়ান রাখাল রাজা। তাই অন্ধকার নামলেই
কোনো এক অলৌকিক শক্তি যেন মন্দির প্রাঙ্গণ খালি করে দেওয়ার নির্দেশ দেয়। তাই মানুষ কেন সূর্য ডুবলেই মন্দির প্রাঙ্গণে থাকতে পারে না কেউই। জোড়া দেউল বৈদ্যপুরের আরেক অলঙ্কার। সুবর্ণানন্দ পাল এই মন্দিরটি তৈরি করেছিলেন ওড়িশার রেখা দেউলের আদলে। এই মন্দিরের নির্মাণ কার্য অনুমোদন পায় 1580 সালে ও সম্পূর্ণ হয় 1599 সালে। এই জোড়া দেউল শ্রী নরসিংহদেবকে উৎসর্গ করা হয়। দুটো পোড়া ইটের বা টেরাকোটার তৈরি মন্দির, যার ভিত্তি ছিল বর্গাকার। বড় মন্দিরটা পূর্ব দিকে এবং ছোটটা বা জগমোহন উত্তর দিকে মুখ করে বানানো হয়েছে। বড় দেউলটির উচ্চতা 30 ফুট, ছোটটির উচ্চতা 20 ফুট। এই দুটো মন্দিরই একটা কমন করিডোর দিয়ে একসাথে কানেক্ট করা। মন্দিরের মধ্যে একটা কৃষ্ণ মূর্তি ছিল, সেটি বর্গীরা লুট করে নিয়ে যায়। অনেকের মতে এটি একটি বৌদ্ধ মন্দির। এই দেউলটি আপাতত এখন সেন্ট্রাল আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার অধীনস্থ। 1913 সালের 12ই জুলাই এই মন্দিরটিকে রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসাবে ঘোষণা করা হয়। জোড়া দেউল দেখে পায়ে হেঁটে দূরত্বে রাসমঞ্চ। 9 চূড়া বিশিষ্ট এই রাসমঞ্চ তৈরি করেছিল নন্দী পরিবার 1838 সালে। সারা বছর রাসমঞ্চ বন্ধ থাকলেও রাস উৎসবের সময় এটি খোলা হয়। এসে পৌঁছলাম নন্দী পরিবারের দুর্গা দালানে। হারাধন নন্দী এই নন্দী বংশের প্রতিষ্ঠা করেন 1680 সালের। নন্দীদের মূল ব্যবসা ছিল খাদ্যশস্য ও মশলার। বাণিজ্যে বসতে লক্ষ্মী। ধীরে ধীরে নন্দী পরিবারের ব্যবসার উন্নতির হাত ধরে একসময়ের অচেনা বৈদ্যপুর পরিণত হয় এক সমৃদ্ধ শহরে। 1680 সালেই নন্দী পরিবার এই বিখ্যাত দুর্গাপুজোর আয়োজন করে, যা শতাব্দী ধরে চলে আসছে সমান সমারোহে। আজকের মতো বৈদ্যপুর ভ্রমণ এই অবধি। আবার দেখা হবে পরের কোনো ব্লগে।